প্রিয় আফনান ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার নাম রাতুল। আমি ফরিদপুর জেলার চর ভদ্রাসন গ্রামের বাসিন্দা। বয়স ৩৫। আপনার প্রোগ্রাম আমি ছোটবেলা থেকে শুনি। মা বাবার সাথে বসে থার্সডে নাইট দেখতাম। আজকে আমি আপনাকে আমার দাদুর মুখে শোনা একটা সত্যি ঘটনা লিখছি। এটা ঘটেছিল প্রায় ৫০ বছর আগে, ১৯৭৫ সালের দিকে। দাদু নিজে এটা অনেকবার বলতেন, আর বলতেন যে এটা ১০০% সত্যি, কোনো বানানো গল্প নয়। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান ছিল। সেই কবরস্থানটা অনেক পুরনো, ব্রিটিশ আমলেরও আগের। লোকে বলতো ওখানে একটা লোকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। নাম ছিল আব্দুল করিম। সে ছিল গ্রামের একজন ধনী লোক, কিন্তু লোভের কারণে জমি জমা নিয়ে ঝগড়া করে এক রাতে কবরস্থানের কাছে মারা যায়। লাশটা পাওয়া গিয়েছিল গলায় দড়ি দিয়ে ঝুলানো অবস্থায়, কিন্তু কেউ বিশ্বাস করেনি যে সে আত্মহত্যা করেছে। বলা হতো কোনো অশরীরী শক্তি তাকে টেনে নিয়েছে। তারপর থেকে রাতে ওই কবরস্থানের কাছে যাওয়া নিষেধ ছিল। দাদু তখন যুবক, বয়স ২৫-২৬। সে ছিল গ্রামের একটা দোকানদার। এক রাতে, শীতকাল, প্রায় ১৯৭৫ সালের ডিসেম্বর মাস, দাদু দেরি করে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। রাস্তাটা কবরস্থানের পাশ দিয়ে যায়। চাঁদ ছিল না, চারদিক অন্ধকার। হঠাৎ দাদু শুনলেন কবরস্থানের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ, যেন কেউ কাঁদছে আর বলছে, আমার জমি ফিরিয়ে দে, আমার জমি। খুব আস্তে কিন্তু স্পষ্ট। দাদু থমকে দাঁড়ালেন। ভাবলেন হয়তো কোনো কুকুর বা শিয়াল, কিন্তু শব্দটা কাছে আসতে লাগল। তখন দাদু দেখলেন কবরস্থানের একটা পুরনো কবরের ওপর একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের মতোই, কিন্তু পা মাটিতে নেই, ভাসছে। মুখটা ঢাকা, কিন্তু চোখ দুটো জলজল করছে, লাল আলো। ছায়াটা দাদুর দিকে এগিয়ে আসতে লাগল আর ফিস ফিস করে বলতে লাগল, জমি, জমি ফিরিয়ে দে। দাদু ভয়ে পিছিয়ে গেলেন, কিন্তু পা যেন আটকে গেছে। তিনি দৌড়াতে চাইলেন, কিন্তু শরীর নড়ছে না। দাদু তখন মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। জোরে জোরে পড়ছেন। ছায়াটা কাছে এসে থেমে গেল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর ছায়াটা অদৃশ্য হয়ে গেল। দাদু তখন দৌড়ে বাড়ি ফিরলেন। সকালে উঠে দেখেন তার পায়ের তলায় কাদা লেগে আছে, কিন্তু রাস্তাটা তো শুকনো ছিল, আর তার গলায় একটা লাল দাগ, যেন কেউ চেপে ধরেছিল। পরে দাদু গ্রামের মৌলবী সাহেবকে বললেন। তিনি বললেন ওটা আব্দুল করিমের প্রেতাত্মা। সে তার জমির লোভে মরেছে, আর যারা রাতে ওদিক দিয়ে যায় তাদের ডাকে। দাদু আর কখনো রাতে একা ওই রাস্তা দিয়ে যাননি। এখনো গ্রামের লোকে বলে কবরস্থানের কাছে রাতে গেলে ওই ফিস ফিস শোনা যায়। ভাইয়া, এটা দাদুর নিজের অভিজ্ঞতা। আমি নিজে দেখিনি, কিন্তু দাদু মরার আগ পর্যন্ত এটা বলতেন। আপনার এপিসোডে যদি বলেন, অনেকের সাথে মিলে যাবে। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হেফাজত করুন। চলে যাচ্ছি আমরা পরবর্তী আরও একটি চমৎকার ঘটনায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই স্পেশাল এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব চাঁদপুর জেলার একটা ছোট গ্রামে, নাম হাজীগঞ্জের কাছে মাঝিরকান্দি। সময়টা ১৯৮২ সাল, শীতের শুরু। গ্রামের লোকেরা বলে ওই গ্রামের একটা পুরনো বাঁশঝাড়ের মাঝে একটা ঘারুজাল জিনের বাসা। ঘারুজাল মানে জালের মতো ছড়ানো, যে জিন মানুষের ঘাড়ে চেপে বসে, শরীরের ভেতর ঢুকে যায় আর বের হতে দেয় না। লোকে বলে এই জিনটা আগে ছিল একটা মানুষ, নাম ছিল করিম মিয়া। সে ছিল গ্রামের একটা ধনী জমিদারের ছেলে। লোভের কারণে জমি জায়গা নিয়ে ঝগড়া করে এক রাতে বাঁশঝাড়ে মারা যায়। তার আত্মা জিনে পরিণত হয়, আর যে কেউ রাতে ওই ঝাড়ের কাছে যায় তার ঘাড়ে চেপে বসে। এই গল্পটা আমার কাছে এসেছে এক লিসেনারের দাদুর মুখ থেকে। নাম ছিল আব্দুল মালেক। তিনি তখন ৩২ বছরের যুবক। গ্রামের একটা ছোট দোকান চালাতেন, বাড়ি বাঁশঝাড়ের ঠিক পাশে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রিয় আফনান ভাই, আসসালামু আলাইকুম। আমি নাম বলবো না, কারণ এই গল্পটা যদি কেউ জানে যে আমি লিখেছি, তাহলে গ্রামে আমার পরিবারের ওপর আবার কিছু ঘটতে পারে। আমি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার একটা ছোট গ্রাম থেকে লিখছি, পদ্মার খুব কাছে, যেখানে নদীর হাওয়া রাতে এসে গাছের পাতা কাঁপায়,
আর কখনো কখনো যেন কারো ফিসফিসানি শোনা যায়। আমার দাদা ছিলেন এই গ্রামের একজন সাধারণ কৃষক, কিন্তু তার জীবনে একটা ঘটনা ঘটেছিল যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাউকে পুরোটা বলেননি, শুধু আমাকে তার নাতিকে শেষ দিনগুলোতে বলে গেছেন। আজ আমি সেই কথাগুলো আপনার কাছে পাঠাচ্ছি, কারণ আপনি এসব শুনলে মানুষকে সাবধান করেন। আমি চাই না অন্য কেউ এই ভুল করে। দাদা বলতেন 1975-76 সালের কথা। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না, রাত হলেই অন্ধকার। পদ্মার পাড়ে বটগাছ ছিল একটা বড়, 100 বছরের পুরনো। লোকে বলতো ওই গাছের নিচে জিন থাকে, যারা রাতে মানুষের সাথে কথা বলে। দাদার বাড়ির কাছেই থাকতেন শোভান কবিরাজ। তিনি ছিলেন লম্বা, হাড়গিলে, চোখ দুটো গভীর কালো। লোকে বলতো তিনি জিনের সাথে চুক্তি করেছেন। তার কাছে যারা যেত তারা অসুখ সারিয়ে নিয়ে আসত, কিন্তু অনেকে বলতো তারা ফিরে এসে আর আগের মতো থাকত না, চোখে ভয়, কথায় কম। দাদা একবার শোভানের কাছে গিয়েছিলেন। দাদির খুব জ্বর, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ। ডাক্তার বলেছে কিছু হবে না। দাদা শেষ আশায় শোভানের বাড়িতে গেলেন। বাড়িটা ছিল একটা পুরনো মাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দরজায় একটা কালো লাঠি ঝোলানো। শোভান দরজা খুলে দাঁড়ালেন, কোনো কথা না বলে শুধু বললেন, ভিতরে আয়। দাদা ঢুকলেন। ঘরে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে, কিন্তু আলো যেন কম। শোভান একটা ছোট থালায় পানি ঢেলে কিছু পড়লেন, তারপর দাদাকে বললেন, তোমার বউয়ের ওপর একটা জিন লেগেছে, সে চলে যাবে, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে। দাদা জিজ্ঞেস করলেন, কি? শোভান বললেন, তোমার একটা ছেলের নাম। দাদার তখন 2 ছেলে। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমার বড় ছেলের নাম। শোভান হাসলেন, একটা অদ্ভুত হাসি। তারপর বললেন, যাও, কাল সকালে তোমার বউ সুস্থ হবে। সত্যি, সকালে দাদি উঠে পড়লেন, জ্বর চলে গেল, খাওয়া দাওয়া শুরু করলেন। কিন্তু দাদা বলতেন তারপর থেকে রাতে তার বড় ছেলে, আমার চাচা, অদ্ভুত স্বপ্ন দেখতেন। কালো ছায়া তাকে ডাকে, আয়, আমার কাছে আয়। চাচা কয়েক বছর পর বিয়ে করলেন, কিন্তু সন্তান হল না। শেষে তিনি মারা গেলেন 35 বছর বয়সে, হঠাৎ হার্ট অ্যাটাক। ডাক্তার বলল স্বাভাবিক, কিন্তু দাদা জানতেন এটা শোভানের দেয়া দাম। এরপর গ্রামে আরও ঘটনা ঘটতে লাগল। একবার একটা ধনী জমিদারের মেয়ে অসুস্থ হল। মেয়েটা রাতে চিৎকার করত, বলতো, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। জিনটা খুব শক্তিশালী ছিল, অনেক কবিরাজ এসে হার মেনেছে। শেষে শোভানকে ডাকা হল। তিনি গেলেন, রাতভর চেষ্টা করলেন। মেয়েটার মুখ দিয়ে জিন কথা বলল, গম্ভীর গলায়, তুমি আমাকে চেনো না কবিরাজ, আমি তোমার চেয়ে অনেক পুরনো, আমি এই বাড়িতে 100 বছর ধরে আছি। শোভান চুপ করে শুনলেন, তারপর একটা পুরনো বই খুলে পড়তে লাগলেন। হঠাৎ ঘরের আলো নিভে গেল, বাইরে বাতাস বইতে লাগল। জিনটা চিৎকার করল। শোভান বললেন, তুমি যাবে, কিন্তু একটা শর্ত, এই বাড়ির পিছনের বটগাছের একটা ডাল ভেঙে নিয়ে যাবে। জিন বলল, ঠিক আছে। সকাল হতেই গাছের ডাল ভেঙে পড়ল। মেয়েটা সুস্থ হয়ে গেল, কিন্তু সেই ডাল ভাঙার শব্দে গাছের নিচে যে লোকটা দাঁড়িয়েছিল সে চাপা পড়ে মারা গেল। লোকে বলল দুর্ঘটনা, কিন্তু দাদা জানতেন জিন প্রতিশোধ নিয়েছে। শোভানের ক্ষমতা বাড়তে লাগল। লোকে বলতো তিনি জিনদের রাজা। তার কাছে ডাকাতরাও আসত না। এক রাতে 20-25 জন ডাকাত পদ্মা পার হয়ে গ্রামে ঢুকল। তারা শোভানের বাড়িতে লুট করতে এসেছিল। শোনা যায় তার কাছে অনেক সোনা আছে। দরজা ভাঙতেই অন্ধকার থেকে কালো ছায়া বেরিয়ে এলো। ডাকাতদের একজনের গলা চেপে ধরল অদৃশ্য হাত, আরেকজনের পা মট করে ভেঙে গেল। তারা চিৎকার করে পালালো। শোভান দরজায় দাঁড়িয়েছিলেন, লাঠি হাতে। কিন্তু দাদা বলতেন তার চোখে সেই রাতে ভয় ছিল, যেন তিনি জানতেন জিনেরা আর তার আদেশ মানবে না বেশিদিন। একদিন শোভান একটা বড় কাজে গেলেন, একটা গ্রামের বাইরে, অনেক দূরে। সেখানে একটা পরিবারের ওপর খুব শক্তিশালী জিন লেগেছে। জিনটা বলল, তুমি আমাদের অনেক দিন ব্যবহার করেছ, এবার তোমার পালা। শোভান চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। রাতে তিনি ফিরে আসার পথে পালকিতে ছিলেন না, হেঁটে আসছিলেন। হঠাৎ রাস্তায় একটা কালো পাখি তার সামনে উড়ে এলো। পাখিটা তার মুখের কাছে এসে ডাকল। শোভান থেমে গেলেন। তারপর অন্ধকার থেকে অনেকগুলো ছায়া বেরিয়ে এলো। তারা তাকে ঘিরে ধরল।
দাদা বলতেন, শোভান চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু গলা থেকে শব্দ বের হলো না। জিনেরা তাকে মাটিতে ফেলে দিল। তারপর শুরু হলো অদৃশ্য নখ দিয়ে চামড়া ছেঁড়া, হাড় ভাঙার শব্দ। তারা ফিসফিস করে বলছিল, এখন তুমি আমাদের। সকালে লোকে তাকে পেল, বটগাছের নিচে পড়ে আছে। শরীরে কোনো চিহ্ন নেই, শুধু গলায় কালো দাগ, যেন কেউ চেপে ধরেছে। চোখ খোলা, কিন্তু জীবন নেই। গ্রামের লোকেরা দাফন করল, কিন্তু তারপর থেকে রাতে ওই গাছের কাছে পায়ের শব্দ শোনা যায়। কেউ কেউ শোনে শোভান, শোভান বলে ডাক। দাদা বলতেন, তিনি একবার রাতে গাছের কাছে গিয়েছিলেন, কিছু দেখেননি, কিন্তু বাতাসে যেন কারো নিঃশ্বাস পড়ছিল। তিনি আর কখনো যাননি। আফনান ভাই, এটা আমার দাদার মুখ থেকে শোনা। তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, জিনের সাথে খেলা করলে তারা কখনো ছাড়ে না। শোভানের মতো ক্ষমতা থাকলেও শেষে তারাই জিতে। আমরা যেন দূরে থাকি। আমি এখনো সেই গ্রামে থাকি, রাতে জানালা বন্ধ করে রাখি। কখনো কখনো শুনি দূর থেকে পায়ের শব্দ। আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু ভয় লাগে। আপনি যদি এটা পড়েন, তাহলে পড়েই রাখবেন, কাউকে বলবেন না যেন। এসব নিয়ে বেশি কথা বললে ভালো হয় না।